বৃষ্টিটা থেমে যাওয়ার পর আবহাওয়াটা কেমন যেন গুমুট বেঁধে রয়েছে। পাড়ার সবাই চায়ের দোকানে ভিড় বাঁধিয়েছে চা খাবে বলে। এদিকে চায়ের দোকানদার মহেশ আছে বেজায় কষ্টে, কারণ তার দোকানের চা বানানোর উপকরণ সব শেষ হয়ে গিয়েছে। এই দেখে একজন বয়স্ক লোক বলে উঠলেন, কিরে মহেশ, তোর দোকানের সব উপকরণ ফুরিয়ে গিয়েছে, এটা তুই আমাদের আগে কেন বললি না? তাহলে আমি আমার বাড়ি থেকে চা পাতা এনে তোকে দিতাম চা বানানোর জন্য। বৃদ্ধ লোকটির এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হেসে উঠল। বাপু আর বলবেন না, এই বৃষ্টির কারণে আমি শহরে যেতে পারিনি এই সব উপকরণ কেনার জন্য, তাই আর কি এই অবস্থা। আপনারা মন খারাপ করবেন না, আপনারা আড্ডা দিতে থাকুন। এটা ওটা নিয়ে গল্প চলছিল চায়ের দোকানে। এমতো অবস্থায় একটা যুবক ছেলে সেই দোকানে উপস্থিত হলো। গ্রামের বৃদ্ধ লোকটা ইয়ার্কি মেরে তাকে বলল, ওহে কি বিজ্ঞানী মশাই, তা আপনার হঠাৎ চা খেতে ইচ্ছে করলো নাকি? লাভ নেই কোনো, চা পাতি যে ফুরিয়ে গিয়েছে। আরে দাদু, বিজ্ঞানী না, ও হলো উদ্ভিদ গবেষক, ওই একটা হলেই হবে। সেই যুবক ছেলেটির নাম হলো রাহাত। রাহাত ছিল একজন উদ্ভিদ গবেষক। বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে সে গবেষণা করে, এটাই তার পেশা। আরে দাদু, এসব উদ্ভিদ গবেষণা করি বলেই তোমরা এত টাটকা সবজি ফলমূল খেতে পারছো, না হলে তাও পারতে না। আরে বাবু, আপনি এসব উদ্ভিদের গবেষণা এখন রাখেন। আচ্ছা, আমি তো আপনাদের চা খাওয়াতে পারলাম না, তা আপনি একটা ভূতের গল্প শুনিয়ে দেন আমাদের, সেটা শুনেই আমরা আড্ডা দেই। কি বলেন দাদু? হ্যাঁ, এই কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি মহেশ। একটা ভূতের গল্প শুনতে পারলে বেশ ভালোই হবে, তাই নাকি দাদু? এই বুড়ো বয়সে তোমার ভূতের গল্প শুনতে ইচ্ছে করছে, এটাই তো অনেক। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে একটা ভূতের গল্প শোনানোই যাক। ব্যাপারটা গল্প নয়, এটা আমার জীবনেই ঘটেছিল। তাই নাকি? তাহলে তো শুনতে বেশ মজাই লাগবে। তা তুমি শুরু করো। হ্যাঁ বলছি। এই গল্পটা প্রায় 1-2 বছর আগের হবে। বিজয়পুর নামে একটা গ্রামে আমাকে পাঠাবে উদ্ভিদের গবেষণা করার জন্য, কিন্তু সেখানে একটা সমস্যা ছিল। সেই বিজয়পুর গ্রামের পাশেই ছিল বীরঝুমপুর নামে একটা গ্রাম। অনেকেই বলে গ্রামটা নাকি ভয়ানক। রাতের আধারে সেখানে ঘটে নানা অলৌকিক ঘটনা। সেই গ্রামে কোনো মানুষজন বাড়িঘর কিচ্ছু নেই, শ্মশানের মতো ফাঁকা। যদিও আমার ভূত প্রেত নিয়ে মনে অনেক ভয়, তাও কি আর করার, কাজের জন্য আমি রওনা হয়ে যাই বিজয়পুর গ্রামে। সেখানে যাওয়ার জন্য কোনো ট্রেন বাস এগুলোর ব্যবস্থা ছিল না, যেতে হবে নৌপথে। ঠিক সন্ধ্যের প্রায় শেষের দিকে এমতো অবস্থায় আমি পৌঁছে গেলাম নৌকোর ঘাটে। আমার সঙ্গে একজন লোক ছিল, তার নাম ছিল বিশ্বাস। সে আমার সহযোগী হিসেবে এখানে এসেছে। নৌকোর ঘাটে একটি নৌকার মধ্যে একজন লোক শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে হয়তো এই নৌকোরই মাঝি। আমি তাকে অনেকবার ডাকলাম, কিন্তু সে ঘুম থেকে উঠল না। প্রায় ঘন্টা খানিক পর তার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে আমাদেরকে জিজ্ঞাসা করলো, কি বাবু, কোথাও যাবেন নাকি? এখানে দাঁড়িয়ে আছেন? ওই তো এখান থেকে প্রায় ঘন্টা খানিক দূর বিজয়পুর গ্রাম, ওখানেই আমরা যাব। না, ওই জায়গাটা ভালো না, ওখানে আমি যেতে পারবো না। আর যদি যাই তাহলে পয়সা করে কিন্তু একটু বেশি করে দিতে হবে। জায়গাটা বেশ ভালো না। জায়গাটা ভালো না কেন? ওই গ্রামের পাশে বীরঝুমপুর নামে একটা গ্রাম আছে,
অনেকে ভুল করে বিজয়পুর যেতে গিয়ে ভুলে বীরজমপুর গিয়ে তাদের জীবন হারায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পয়সা করে আপনাকে একটু বাড়িয়েই দিব। এখন চলুন তাড়াতাড়ি, এই রাত্রিবেলায় এই জায়গাটায় থাকা আমার বেশি নিরাপদ মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা উঠে বসুন, আমি নৌকো ছাড়ছি। এরপর মাঝি নৌকো ছেড়ে আমাদেরকে নিয়ে রওনা হয়ে গেল বিজয়পুর যাওয়ার উদ্দেশ্যে। যখনই আমি শুনলাম কেউ কেউ বিজয়পুর যেতে গিয়ে বীরজমপুর চলে যায়, তখন মনের ভিতর ভয়টা কেমন যেন আর একটু বেড়ে গেল। একজন দক্ষ লোকের মতোই মাঝি নৌকাটাকে চালাচ্ছিল, এই দেখে মনে হালকা স্বস্তির পেলাম আমি। তবে মাঝপথে গিয়ে নৌকাটা সে থামিয়ে দিল আর বলে উঠল, নৌকার মধ্যে হালকা সমস্যা দেখা দিয়েছে, নৌকোর নিচের অংশটা ফেটে গিয়েছে, ওটা ছাড়তে হবে, না হলে নৌকার ভিতর পানি গিয়ে আমরা ডুবে যেতে পারি। আপনারা এখানে বসুন, প্রায় ঘন্টাখানেক সময় লাগবে নৌকোটা ঠিক করতে। কি বলছেন, ঘন্টাখানেক সময় লাগবে? এ তো অনেক সময়, এতক্ষণ কি নৌকায় বসে থাকা সম্ভব? আপনি থাকুন, আমরা একটু জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে আসি। জঙ্গলে যাবেন? আচ্ছা ঠিক আছে, যান, কিন্তু মনে রাখবেন বেশি গভীরে যাওয়া যাবে না, তাহলে বিপদ আপনাদেরই হবে। এরপর আমি আর বিশ্বাস মিলে জঙ্গলের ভিতরে গেলাম বেড়াতে। জঙ্গলটা ছিল একদম ঘন একটা জঙ্গল, দেখেই বোঝা যাচ্ছিল সচরাচর এখানে কেউ আসে না। তবে সেই জঙ্গলের মধ্যেখানে আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ হওয়া কুজো বুড়ি, যে কি যেন একটা করছে সেখানে। ওদিকে আবার পিছন দিক থেকে মাঝির ডাক ভেসে আসলো, বাবু ওদিকে আর যাবেন না, নৌকো ঠিক হয়ে গিয়েছে, জলদি চলে আসুন। এটা শুনে আমি বিশ্বাসকে বললাম, এই যা তো, ওদিকে যা, আমি আসছি একটু। আমি মনে মনে চিন্তা করলাম, এই জঙ্গলের মধ্যে এই বৃদ্ধ মহিলা কি করছেন? উনি কি রাস্তা ভুল করে এখানে চলে আসেননি তো? তাই আমি তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু আমি তার কাছে যতই যাচ্ছি আমার মনে হচ্ছে সে আমার থেকে আরো দূরে চলে যাচ্ছে। তখনই আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি এতক্ষণ কোনো একটা মায়াজালে ফেঁসে গিয়েছিলাম। হঠাৎই লক্ষ্য করলাম আমি নৌকো থেকে অনেক দূরে চলে এসেছি। তখনই দেখলাম বিশ্বাস আর নৌকোর মাঝি আমাকে এগিয়ে নিতে এসেছে। নৌকোর মাঝি আমায় দেখে তখন বলল, কি বাপু, আপনাকে আমি বললাম নৌকো ঠিক হয়ে গিয়েছে, আপনি না এসে ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে গেলে যে আপনি মারা পড়তে পারেন। ওই দিকটা গিয়েই বীরজমপুর গ্রাম শুরু হয়। চলুন, আমি আপনাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি। বিশ্বাস আর নৌকোর মাঝির সঙ্গেই হেঁটে হেঁটে আমি যাচ্ছিলাম। মাঝ পথে গিয়ে আমি লক্ষ্য করলাম আমার সঙ্গে বিশ্বাস আর নৌকোর মাঝি নেই। আমি প্রায় তখন নৌকার কাছাকাছি পৌঁছে গিয়েছি। নৌকোর কাছে গিয়ে আমি দেখতে পেলাম পানির উপর মাঝি আর বিশ্বাসের লাশ ভাসছে। পানির রং প্রায় লাল রং হয়ে গিয়েছে তাদের রক্তের জন্য। দৃশ্যটা একদমই স্বাভাবিক ছিল না তখন আমার জন্য, কারণ এই এত বড় জঙ্গলে তখন আমি একা ছিলাম। জলদি আমি নৌকায় উঠে সামনের দিকটায় নৌকো নিয়ে এগিয়ে গেলাম। এরপর একটা ঘাট দেখে সেখানে আমি নৌকোটা ভিড়ালাম। সেই ঘাট বরাবরই ছিল একটা ভাতের হোটেল। মনে মনে ভাবলাম সেখানে গেলেই কোনো একটা উপায় হবে আমার। দোকানের একজন লোক আমায় দেখে বলল, হে হে, কি মশাই, আপনি কি এই গ্রামে নতুন নাকি? তা আপনাকে তো এর আগে কখনো দেখিনি এখানে। আসুন আসুন, হোটেলে ডাল মাছ সবই প্রায় আছে, কিন্তু একটু কম কম। না না, আমি এখানে খাওয়ার জন্য আসিনি। আচ্ছা, আমাকে একটা সাহায্য করতে পারবেন?
আজ রাতটা আপনার বাড়িতে যদি আমায় থাকতে দিতেন তাহলে বেশ উপকার হতো আমার। এ কি বলছেন বাপু, আপনি আমাদের বাড়িতে থাকবেন? এ তো বিরাট ভাগ্যের বিষয় আমাদের জন্য। আসুন আসুন মশাই, এই গরিবের বাড়িতে আজ রাতটা থেকে যান। এরপর আমি লোকটার সঙ্গে তার বাড়িতে গেলাম। সেই রাতটা কোনো মতে পাড়ি দিয়ে সকালবেলায় আমি পরিকল্পনা করলাম এখান থেকে চলে যাব। কিন্তু সেই লোকটাকে আমি একবার একটা কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, আপনাদের এই গ্রামের নামটা কি? ও, আমাদের গ্রামের নাম তো বিজয়পুর। কেন? বিজয়পুর শুনতেই মনে একটা আস্থা পেলাম। এই গ্রামেই তো আমার আসার কথা উদ্ভিদ নিয়ে গবেষণা করার জন্য। লজ্জা লজ্জা ভাব নিয়ে লোকটাকে আমি বললাম, আচ্ছা দাদা, কিছু যদি মনে না করেন, আমি কি আর 6টা দিন আপনার বাড়িতে থাকতে পারি? আসলে এই গ্রামে আমি একটা কাজের জন্যই এসেছি। সেই কাজটা করতে প্রায় সপ্তাহখানিক লাগবে। এতদিন আমি আপনার বাড়িতে থাকবো ভাবছি। তাই নাকি বাবু? থাকুন থাকুন, এতে আমার কোনো অসুবিধে নেই। তাহলে তো বেশ ভালোই হলো। তাহলে আপনি আপনার কাজ করুন, দুপুরের খাবারটা কি রাঁধতে হবে আমি গিন্নিকে বলে আসি। লোকটার ব্যবহার বেশ ভালোই ছিল। এই বিজয়পুর গ্রামটা ছিল বেশ সুন্দর এবং সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা। এই গ্রামটা প্রায় হাসি খুশি ভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু মনের কোণে ছিল সেই বিশ্বাস আর নৌকোর মাঝির মৃত্যুর ঘটনাটা নিয়ে ভয়। আজ এই গ্রামে আমার 7তম দিন। আজ রাতটা কেটে গেলেই এখান থেকে আমি চলে যাব। রাত্রিবেলা বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই যে আমি ঘুমের জগতে যেতে পারছিলাম না। কেমন যেন অস্বস্তি একটা বোধ হচ্ছিল আমার। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম একটা মেয়ে বাইরে যেন কি করছে। দেখে মনে হচ্ছিল সে এখানে বিপদে পড়তে পারে। তাই আমি চিল্লিয়ে ডাক দিলাম, এই কে ওখানে? যান, বাড়িতে যান, রাত্রিবেলা বাইরে থাকাটা ঠিক হবে না আপনার। আমার এই চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে সেই লোকটা আসলো। কি হয়েছে দাদা, আপনি এরকম চেঁচাচ্ছেন কেন? রাতে ঘুমান, না হলে কালকে যে বাড়ি ফিরতে আপনার কষ্ট হবে। মানে না, বাইরে একটা মেয়ে কি যেন করছে সেখানে। ওসবের দিকে আপনি খেয়াল করবেন না বাপু, ওসব একটা অশুভ মায়াজাল। লোকটা এখান থেকে চলে যাওয়ার পর ভাবলাম বাইরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি, তাও যদি ঘুম আসে। বাইরে গিয়ে আমি উঠানে দেখতে পাই বিশ্বাস আর সেই নৌকোর মাঝিটা সেখানে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে আমি পুরো আবেগী হয়ে তাদের দিকে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম এক বিপরীত দৃশ্য। একটা নারী, যার মুখ হাত পা সব ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে কবর থেকে এইমাত্র সে উঠে এসেছে। সে একেবারে অট্ট হাসিতে মেতে উঠেছে। পিছন দিকে তাকাতে দেখলাম সেখানে সেই বৃদ্ধ মহিলাটি, যাকে আমি সেই নদীর পাড়ের জঙ্গলে দেখেছিলাম। আমি বুঝতে পারছি আমি এখন বিশাল এক মায়াজালে আটকে গিয়েছি। এই গ্রামটা থেকে প্রায় অনেক দূরে আমি যখন পৌঁছে যাই, দেখতে পাই গ্রামের বাড়িঘর কেমন যেন অদৃষ্ট হয়ে যাচ্ছে। গ্রামটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, শ্মশানের মতোই। নৌকোর ঘাটে এসে পৌঁছাতেই দেখি সেই নৌকাটি যেটা দিয়ে আমি এখানে এসেছিলাম, নৌকার মধ্যে তখন নৌকার মাঝি আর বিশ্বাস উপস্থিত আছে। তাদের দেখে হালকা ভয় লাগলো আমার, কিন্তু নৌকোর মাঝি আমায় বলে উঠল,
কি ব্যাপার বাপু, আপনি ওদিকে কোথায় গিয়েছিলেন? ওটা তো বীরজমপুর গ্রাম ছিল। ওদিকে গিয়ে আপনি কোনো বিপদে পড়েননি তো? আমরা আপনাকে সপ্তাহখানিক ধরে এই নদীর উপর খুঁজছি, আর আজকে আপনাকে পেলাম। মাঝির কথা শুনে আমি সেখানে পুরো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি বুঝতে পারলাম না এই 7 দিন আমি কিভাবে এখানে কাটিয়েছি। আমি যে বেঁচে বাড়ি ফিরতে পেরেছিলাম, এটাই আমার জন্য বড় এক উপহার ছিল তখন। তা বিজ্ঞানী সাহেব, আপনি তো বিজ্ঞানী নয়, তার সাথে সাথে দেখছি তো আপনি একজন সাহসী পুরুষ। আরে দাদু, তুমিও না